আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। 2026 সালের মধ্যে আসাম কংগ্রেসে রেকিবউদ্দিন, জাকির হোসেন, নুরুল হুদারাই থাকবেন, কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্তের। নদী ভাঙনের কবলে লক্ষ্মীপুর লাবকপাড়ের 1339 নম্বর এলপি স্কুল, ক্ষোভ অভিভাবক মহলের। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবার হাল ফেরানো সহ রোগী হয়রানির বিরুদ্ধে এসইউসিআইয়ের বিক্ষোভ সমাবেশ। বহির্রাজ্য থেকে পালিয়ে আসা প্রতারণার শিকার যুবতীদের বয়ান রেকর্ড করল পুলিশ। অভিযোগের আঙুল ভেলুয়ার ফ্যাবটেক্স প্রাইভেট লিমিটেড নামে প্লেসমেন্ট সেন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে। সারা আসাম প্রাথমিক শিক্ষক সংস্থা ও জেলা কর্মচারী পরিষদের উদ্যোগে মুখ্যমন্ত্রী লোকসভা আরোগ্য যোজনার অনলাইন রেজিস্ট্রেশনের কর্মশালা শিবিরের আয়োজন। এবারে বিস্তারিত খবর। 2026 সালের মধ্যে আসাম কংগ্রেসে রেকিবউদ্দিন, জাকির হোসেন, নুরুল হুদারাই থাকবেন, কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্তের। মুসলিম ম্যারেজ অ্যাক্ট বাতিল মূলত মুসলিম মহিলাদের পক্ষে, মন্তব্য মুখ্যমন্ত্রীর। 2026 সালের মধ্যে আসাম কংগ্রেসে মাত্র 3-4 জন নেতাই থাকবেন এবং বাকি সবাই বেরিয়ে আসবেন এক প্রতিক্রিয়ায় এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসে কেবলমাত্র রকিবুল হোসেন, রেকিবউদ্দিন আহমেদ, জাকির হোসেন শিকদার ও নুরুল হুদারাই থাকবেন। এভাবেই কংগ্রেস দলকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও বলেন, মুসলিম ম্যারেজ অ্যাক্ট বাতিল মূলত মুসলিম মহিলাদের পক্ষে। উল্লেখ্য, আসামে মুসলিম ম্যারেজ অ্যাক্ট বাতিল করে রাজ্য বিজেপি সরকার। আসামে মুসলিমদের বিয়ে নথিভুক্তির 1935 সালে তৈরি আইন আসাম মুসলিম ম্যারেজেস অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট বাতিল করেছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। সরকারের মন্তব্য, বিয়ে নিবন্ধন আইনে ধর্ম নির্বিশেষে ন্যূনতম বয়সে সমতা আনা হবে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের ব্যাখ্যা, অসম সরকারের এই পদক্ষেপ অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পুরোপুরি অভিন্ন দেওয়ানি বিধি চালু করার কথা আগেই জানিয়ে রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে নাবালিকাদের বিয়ে আটকাতে বর্তমান সরকার গোড়া থেকেই সচেষ্ট। সেই অভিযানের অংশ হিসেবে ব্রিটিশ আমলের আইনটি বাতিল করা হয়। তাদের ছেলে ও মেয়েদের যথাক্রমে 21 ও 18 বছরের কম বয়সীদের বিয়ে নথিভুক্ত করার বিধান রয়েছে। আসাম সরকার গত 2 বছর ধরে নাবালিকা বিয়ে বন্ধ করতে অভিযান চালাচ্ছে। সে অভিযানে গত বছর ফেব্রুয়ারিতে প্রথম দফায় 3483 জনকে গ্রেফতার করে পুলিশ। 4515 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সে বছর অক্টোবরে দ্বিতীয় অভিযানে গ্রেফতার করা হয় 915 জনকে। মামলা দায়ের হয় 710 জনের বিরুদ্ধে। ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে গিয়ে পুলিশ জানতে পারে নাবালিকাদের অনেকেরই বিয়ে মুসলিম ম্যারেজ আইনে নথিভুক্ত করা আছে। ফলে আইনত তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে পারেনি। আসাম সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটি জানিয়েছিল, রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণে নাবালিকা বিয়েতেও হ্রাস টানা দরকার। এছাড়া অল্প বয়সে মা হওয়ার ফলে বহু মহিলা অকালে গুরুতরভাবে রোগভোগের শিকার হচ্ছেন, মারাও যাচ্ছেন অনেকেই। কমিটির সুপারিশ মেনে এই সিদ্ধান্ত করে সরকার। কেইজন মানে থাকিব, মই যিকেইজনৰ নাম কৈছো 2-4 জনৰ নাম পাহৰিছো। ৰকিবুল হুছেইন, ৰেকিবউদ্দিন আহমেদ, জাকিৰ হোসেন শিকদাৰ, নুৰুল হুদা,
তাৰপিছত নামেই মনত নাহে এনেকুৱা কেইজনমান যি মানুহ আছে তেওঁলোকৰ বাদে আৰু কংগ্ৰেছত কোনো নাথাকে আৰু থাকিলেও কি লাভ আছে জনাইছে যে মুছলিম মেৰেজ ৰেজিষ্ট্ৰেশ্যন কৰাৰ অধিকাৰ কাজীসকলৰ আছিল লগতে তেওঁলোকে তালাকৰ চাৰ্টিফিকেট কাজীয়ে তালাকৰ চাৰ্টিফিকেট দিলে মহিলাজনীটো একো নাপাব কিন্তু কোৰ্টে যদি তালাকৰ চাৰ্টিফিকেট দিয়ে তেতিয়াহ'লে মহিলাজনীয়ে তেওঁক পুৰণা স্বামীজনে ছাবচিষ্টেন্স এলাউন্স দিব লাগিব খুৰাকি দিব লাগিব ইমান দিনে মুছলিম মাসকলৰ ওপৰত যি অত্যাচাৰ চলি আছিল এই অত্যাচাৰটো এই বিলখনৰ কাৰণে নোহোৱা হ'ব নদী ভাঙনের কবলে লক্ষ্মীপুরের লাবকপাড়ের একটি স্কুল বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অভিভাবক ও শিক্ষকদের নদী ভাঙনের কবলে পড়ল লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির লাবকপাড় এলাকার একটি স্কুল লক্ষ্মীপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত লাবকপাড়ের 1339 নম্বর এলপি স্কুলটি নদী ভাঙনের কবলে পড়েছে স্থানীয় চিরি নদীর ভাঙনে পড়েছে বৃহত্তর এলাকাটি এলাকার বহু জমি নদী গর্ভে চলে গেছে বর্তমানে এলপি স্কুলটি ভয়ঙ্কর নদী ভাঙনের কবলে পড়েছে স্কুলের শ্রেণীকক্ষের 70% ইতিমধ্যে নদী গর্ভে চলে গেছে বর্তমানে বারান্দা ও ক্লাসে মিলিয়ে পাঠদান চলছে এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন অভিভাবক ও শিক্ষকরা তারা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন কিছু প্রবলেম হইল আমরা স্কুলে বাচ্চাগুলোর বড় অসুবিধা আছে ক্লাস করার অসুবিধা আছে ক্লাস 1 টু ক্লাস 4 থেকে ক্লাস 1 পর্যন্ত বাইরে বারান্দায় পড়ে ক্লাস 2 থেকে লইয়া ক্লাস 12 পর্যন্ত ভিতরে পড়ে টোটাল হইল আমরা 106 জন ছাত্র আছি শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের উন্নত মানের চিকিৎসা পরিষেবার হাল ফেরাতে এসইউসিআইয়ের বিক্ষোভ সমাবেশ 1968 সালে যাত্রা শুরু করা শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালের 56 বছর অতিক্রান্ত হলেও উন্নতমানের পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি চিকিৎসা পরিষেবার হাল ফেরাতে ব্যর্থ বর্তমান সরকার সরকারি সদিচ্ছার অভাবেই গোটা বরাক উপত্যকা সহ প্রতিবেশী রাজ্যের সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হয়ে আসছেন বিষয়টি মাথায় রেখে বামপন্থী সংগঠন এসইউসিআইয়ের তরফে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয় সমাবেশ চলাকালীন সংস্থার কর্মকর্তারা ক্ষমতায় আসীন বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের সবকটি শূন্য পদ অতি সত্বর পূরণ করা গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগ চালু করা সহ মেডিকেলে উন্নত মানের পরিকাঠামো গড়ে চিকিৎসা পরিষেবা চালু করার দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা তাদের এই দাবি পূরণে সরকার নীরব ভূমিকা পালন করলে আগামীতে উপত্যকার বৃহৎ স্বার্থে গণ আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করবে বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন সংস্থার কর্মকর্তারা আমাদের দেশের বড় বড় পুঁজিপতিরা বড় বড় নেতারা যে নার্সিং হোমগুলো আছে বন্ধুগণ সেদিকে যাদের জনগণের চিকিৎসার জন্য সেদিকে মানুষ গিয়ে যেতে পারে সেই ব্যবস্থাটাই ওনারা মেডিকেল কলেজের এই শূন্যতার প্রমাণ দেয় বিভিন্ন দুর্বলতা এবং তার পরিকাঠামোহীনতা তার কর্মীহীনতা ইত্যাদি বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি বহির্রাজ্য থেকে পালিয়ে আসা প্রতারণার শিকার যুবতীদের বয়ান রেকর্ড করল পুলিশ প্রতারণার অভিযোগ ভেরুয়েল ফ্যাবটেক্স প্রাইভেট লিমিটেড নামে প্লেসমেন্ট সেন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে বহির্রাজ্য থেকে পালিয়ে আসা প্রতারণার শিকার যুবতীরা আজ মঙ্গলবার পুলিশের কাছে তাদের বক্তব্য রেকর্ড করেন পূর্বে পুলিশকে দেওয়া অভিযোগনামায় প্রতারণার অভিযোগে আনা হয় ভ্যালুয়ার ফ্যাবটেক্স প্রাইভেট লিমিটেড নামে প্লেসমেন্ট সেন্টারের কর্তৃপক্ষের বিরুদ্ধে শিলচরে এই প্লেসমেন্ট সেন্টারের কার্যালয়টি আশ্রম রোড 20 ফুটি এলাকায় অবস্থিত বয়স 18 থেকে 20-22 মধ্যে যুবতীদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বরাক উপত্যকার বিভিন্ন চা বাগান এলাকার বাসিন্দা মোট 18টি যুবতী নিযুক্তি পেয়ে কাজে যোগ দেওয়ার জন্য গিয়েছিলেন হরিয়ানার কাপাসিরা ও উত্তরপ্রদেশের গাজিয়াবাদে তবে কাজ পাওয়া তো দূরের কথা উল্টে সেখান থেকে পালিয়ে রবিবার তারা এসে পৌঁছান শিলচরে ফিরে সেই যুবতীরা প্রতারণার অভিযোগ এনে ভ্যালুয়ার ফ্যাবটেক্স প্রাইভেট
লিমিটেড নামে প্লেসমেন্ট সেন্টারটির বিরুদ্ধে। অভিযোগ মোতাবেক প্লেসমেন্ট সেন্টারের শিলচর শাখার ম্যানেজার বিহারের বাসিন্দা বিবেক কুমার, প্লেসমেন্ট ম্যানেজার শিলচর তারাপুর শিববাড়ি রোডের বাসিন্দা সৌমিত্র দাস, মাসিমপুরের বাসিন্দা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টিকলু দাস সহ তাদের স্থানীয় সহযোগী গৌতম দাস, সুরজিৎ তিপ্রা, রুবিয়া বেগম শেলি, মমতাজ বেগম ও দিল্লির বাসিন্দা নিখিল বর্মাকে। যুবতীদের বয়ান অনুযায়ী 2023 সালের মে মাসের শেষের দিকে তাদের হেলথ কেয়ার ওয়ার্কার হিসেবে ট্রেনিংয়ের জন্য বাছাই করেন প্লেসমেন্ট সেন্টার কর্তৃপক্ষ। বলা হয় 6 মাসের ট্রেনিং, এরপর তাদের দেশের বিভিন্ন বড় বড় শহরের বিভিন্ন হাসপাতালে হেলথ কেয়ার ওয়ার্কার হিসেবে নিযুক্তি দেওয়া হবে। ট্রেনিংয়ের জন্য 20 ফুটি এলাকায় তাদের হোস্টেলে রাখার ব্যবস্থা করা হয়। প্রায় 4.5 মাস তাদের থিওরিটিক্যাল ক্লাস করানো হয়। সে সময় তাদের কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়া হয়নি, এমনকি হোস্টেলে থাকা এবং খাওয়ার বিনিময়েও নেওয়া হয়নি কোনো অর্থ। এরপর বিভিন্ন ব্লক প্রাইমারি হেলথ সেন্টার থেকে ইস্যু হওয়া সার্টিফিকেট দেওয়া হয় তাদের। এভাবে ট্রেনিং পর্ব মিটে যাওয়ার পর বলা হয় নয়ডার এক হাসপাতালে তাদের নিযুক্তি দেওয়া হবে। দিল্লিতে পৌঁছার পর প্রথমত তাদের নিয়ে যাওয়া হয় নয়ডার হাসপাতালের বদলে হরিয়ানার কাপাসেরা এলাকায়। এরপরই ঘুরপথে তাদের সঙ্গে ধীরে ধীরে প্রতারণা শুরু হয় বলে অভিযোগ যুবতীদের। सिलचर 20 फुटी पॉइंट आश्रम रोड पे एक सेंटर है GDA एडवांस, वहाँ पे हमें 6 महीने का कोर्स कराया गया। 4 महीना थ्योरी कराया गया और 2 महीना प्रैक्टिकली हमें इंजेक्शन सलाइन वगैरह यह सब सिखाया गया ब्लॉक हॉस्पिटल में। उसके बाद 6 महीना कोर्स कंप्लीट करने के बाद हमें दिल्ली ले जाया गया कि वहाँ हमें जॉब देंगे। यहाँ पे तो बहुत कुछ बोला गया कि वहाँ पे जॉब हमें अच्छा होगा, अच्छा फैसिलिटी होगा, हॉस्टल भी सेफ्टी होगा, पर वहाँ पे लेके जाने के बाद हमें पता चला कि वहाँ ना जॉब ठीक है। जिस हॉस्टल में हमें रखा गया था वो रेड लाइट एरिया में था। उसके बाद वहाँ से हमें कहीं और लेकर जाया गया। 30 स्टूडेंट को लेकर गए थे, पर वहाँ से हमें आधे स्टूडेंट को हरियाणा पे रखा और आधे स्टूडेंट को गाजियाबाद पे रखा, जबकि यहाँ से बोलकर लेकर गए थे कि हमारा जॉब रहना खाना सब दिल्ली पे होगा, पर दिल्ली से बहुत दूर हमें रखा गया था। वहाँ पे रहने के बाद हमें पता चला कि हॉस्टल सेफ्टी नहीं है। हमें बोला गया था हॉस्टल पे सिक्योरिटी रहेगा, वार्डन रहेगा, पर हॉस्टल पे मेन गेट पे ताला तक नहीं था। उसके बाद जब हॉस्पिटल पे गए ड्यूटी करने, वहाँ पे हमें जो यहाँ से बोलकर लेकर गए थे पेशेंट केयर करेंगे, पेशेंट से रिलेटिव हर काम करेंगे, हमें वहाँ पे सोफ़ा वगैरह साफ़ करने के लिए बोला गया, दरवाज़ा वगैरह साफ़ करने के लिए बोला गया, टॉयलेट वगैरह साफ़ करने के लिए बोला गया। हमने बोला यह सब ड्यूटी हमारा नहीं है, हमें कोर्स में यह सब नहीं सिखाया गया है, हम ये सब काम नहीं करेंगे। तो वहाँ से बोला कि ये सब काम ही करना पड़ेगा आप लोगों को। सुमित्रा सर हमें यहाँ से लेकर गए, तो सुमित्रा सर हमें छोड़कर वहाँ से सुमित्रा सर बोले कि हमें ड्यूटी दे के सब कुछ सेटल करवा के वो वापस आएंगे। सुमित्रा सर कौन है? वो यहाँ का प्लेसमेंट का हर एक जॉब दिलवाने का हर एक काम सुमित्रा सर देखते हैं, सेंट्रल का है। সারা আসাম প্রাথমিক শিক্ষা সংস্থা ও জেলা কর্মচারী পরিষদের উদ্যোগে মুখ্যমন্ত্রী লোকসভা আরোগ্য যোজনার অনলাইন রেজিস্ট্রেশনের কর্মশালা শিবিরের আয়োজন। মঙ্গলবার গান্ধী ভবনে কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় সারা আসাম প্রাথমিক শিক্ষক সংস্থা ও জেলা কর্মচারী পরিষদের উদ্যোগে মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনার কর্মশালা অনলাইন রেজিস্ট্রেশনের শিবিরের আয়োজন করা হয়। বিগত 12 বছর থেকে আসাম সরকারের অধীনে থাকা কর্মচারীরা সরকারের সঙ্গে উক্ত যোজনার ব্যবস্থা গ্রহণের জন্য লড়াইয়ের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। বিগত ডিসেম্বর মাস থেকে আসাম সরকারের কর্মচারীরা 225 টাকা করে এই প্রকল্পের নামে কেটে নেওয়া হচ্ছে, কিন্তু সঠিকভাবে মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনার কর্মশালা অনলাইন রেজিস্ট্রেশন করতে বিভিন্নভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই এই যোজনায় সরকারি কর্মচারীরা লাভ করতে পারেন, তাই এই অনলাইন রেজিস্ট্রেশনের কর্মশালার আয়োজন করা হয়। সেদিন উপস্থিত ছিলেন কাছাড় জেলার এডিসি পারভিন সুলতানা, মাস্টার ট্রেনার রাহুল সিনহা, সৈকত চক্রবর্তী, হেমাঙ্গ বর্মন, হাবিজুর রহমান লস্কর, কাছাড় জেলা কর্মচারী পরিষদের সভাপতি কৃষ্ণেন্দু রায়, সুদীপ ভট্টাচার্য, মনোজ চক্রবর্তী সহ কর্মচারী পরিষদ ও প্রাথমিক শিক্ষক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন সময় সরকারের সাথে বিভিন্নভাবে আলোচনা করেছি। 2010 থেকে আজকে 2024 14 বছর লড়াই করে আমরা আজকে এই ব্যাপারে আমরা একটা সার্থকতা পেয়েছি। কর্মচারী পরিষদের দীর্ঘ 14 বছরের লড়াইয়ে আজকে প্রায় 4.5 লক্ষ কর্মচারীরা সেই মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনায় আজকে উপভোগ করছে বা আগামীতে হয়তো এটার বেনিফিট পাবে। তো এই ব্যাপারে আমরা গত অগাস্ট মাসে গুয়াহাটিতে
কর্মচারী পরিষদের কেন্দ্রীয় অধিবেশন হয়েছিল এবং তাতে আমন্ত্রিত অতিথি হিসাবে মুখ্যমন্ত্রী সেই মিটিংয়ে তিনি ঘোষণা করেছিলেন যে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা ইমপ্লিমেন্ট হবে এবং তাদের যে স্কিম ছিল, আমাদের যে বেতন থেকে যে টাকা কাটার ব্যাপারটা ছিল, সেই ব্যাপারে আমাদের তাদের প্রপোজাল ছিল যে অফিস যোজনা যখন চালু করার নির্দেশ এসেছে, আমাদের শিক্ষকরা তখন একজনই আগ্রহী হয় নাই। কেউ চায় না এই যোজনার মাধ্যমে রেজিস্ট্রেশন করবে, যার ধরুন 1 মাস আমি বেতন দিতে দেরি করেছি, যাতে সবাই এই যোজনার মাধ্যমে রেজিস্ট্রেশন করে। যাই হোক, 20-25 জন বাদে সবাই রেজিস্ট্রেশন করতে যাচ্ছে। অনেক রেজিস্ট্রেশনে অনেক প্রবলেম ছিল, হয় নাই। তথাপিও ওরা স্যালারি বিল থেকে ডিডাকশন করেছে। কিছুদিনের মধ্যে ওদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হবে এবং এই রেজিস্ট্রেশন করতে যে সমস্ত সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, আমার কার্যালয়ের 2 জন ব্যক্তি এখানে উপস্থিত আছেন। বছর 27-এর মৃণাল বর্মনের মৃত্যুকে ঘিরে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও, সুবিচার দাবি করলেন এলাকার জনগণ। তারাপুর নেতাজি নগরের বাসিন্দা বছর 27-এর মৃণাল বর্মনের মৃত্যুকে ঘিরে মঙ্গলবার কাছাড়ের পুলিশ সুপার কার্যালয়ের সামনে জমায়েত হয়ে সুবিচারের দাবি জানিয়েছেন এলাকার জনগণ সহ মৃতের পরিবারের লোকেরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মৃতের স্ত্রী সহ স্থানীয়রা জানান, পেশায় এক দোকান কর্মচারী মৃণাল বর্মন গত বুধবার রাত 9:30টায় নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে পরিবারের লোকেরা তারাপুর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। এদিকে রবিবার কাটাখাল নদীতে নিখোঁজ মৃণাল বর্মনের মৃতদেহ প্রত্যক্ষ করে স্থানীয়রা পরিবারের মানুষকে খবর দেন এবং পুলিশ মৃণাল বর্মনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের হাতে সমঝে দেন। এদিকে মৃণাল বর্মনকে হত্যা করার অভিযোগে মঙ্গলবার নেতাজি নগরের বাসিন্দা সহ পরিবারের লোকেরা এক বিশাল র্যালি করে কাছাড়ের পুলিশ সুপার কার্যালয়ের সামনে জমায়েত হয়ে সুবিচার প্রার্থনা করেছেন। বক্তব্য রাখতে গিয়ে তারা জানান, প্রতিবেশী শ্রীরাম দাস ও দেবরাজ বর্মন গত বুধবার রাত 8টা নাগাদ মৃণাল দাসের স্ত্রীকে ঘরে গিয়ে বিভিন্ন হুমকি দিয়েছেন। মৃণাল বর্মন ও 2 অভিযুক্ত প্রতিবেশীর সঙ্গে প্রায় ছোটখাটো বিষয়ে কথা কাটাকাটি হতো, কিন্তু এই সামান্য বিবাদের জেরে মৃণাল বর্মনের শেষ পরিণতি মৃত্যুসজ্জা হবে বলে ভাবেননি এলাকার জনগণ সহ পরিবারের লোকেরা। গত বুধবার হুমকি দেওয়ার পর থেকেই মৃণাল বর্মন নিখোঁজ হয়েছেন এবং রবিবার কাটাখাল নদীতে তার মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় শ্রীরাম দাস ও দেবরাজ বর্মনের ওপর হত্যার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছেন মৃতের স্ত্রী সহ পরিবারের সদস্যরা। 2 প্রতিবেশী মিলে বছর 27-এর মৃণাল বর্মনকে হত্যা করেছেন বলে এদিন সন্দেহ প্রকাশ করেছেন তারা। বিষয়টি পুলিশ সুপারের নজরে এনে ঘটনার উপযুক্ত তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি প্রদানের এদিন জোরালো দাবি জানিয়েছেন স্থানীয়রা। গ্রুপ মেম্বার আমার কাছে তারা আইসে কয়েকদিন আগে, বুধবারের না বৃহস্পতিবার আমার পরিচয় দেন। আমার বাইরে পাইলাম না, মৃণাল বর্মনটা পাইলাম না। তারা বলে মিসিং কেস দিচ্ছে না, কি তারা জানাইছে। আর যে ছেলে মারা গেছে তার প্রায় তারা মানে তারাপুর থানাত মনে করেছে মনে হচ্ছে। তারপর তারাপুর থানা এটা করতে পারি না। তারপরে কালকে শুনলাম যে না পছন্দ শুনলাম তার লাশ বলে খাটাকালে পাইছে। খাটাকালে পাওয়া যেতে মিলি গিয়ে তার মুখ বলে জ্বলা ওগুলা খুব বেশি। আমরা দাবি হয়েছে গিয়া যে মৃণাল বর্মনে মারছে আমরা দোষী লাগে। মানে আজকে আমরা বড় আতঙ্ক ভিতরে আতঙ্ক ঢুকে গেছে যে আমরা মারিয়া ফেলাই দিব, সিধা সাদা ছেলে আপনারা কোনদিন আধা রাস্তা মারিয়া ফেলাই দিব বা আমরা ভিতরে ডরে এই এরিয়ার মধ্যে কয়েকদিন করে খালি কিছুদিন আগে ওনারা রেপ হয়েছে, উজ্জ্বলও আছে, কিন্তু এটা খুব বেশি প্রবলেম চলে আমরা এরিয়ার মধ্যে। সরকারের কাছে এটাই করে আমি একটু আপনাদেরকে নজর দেওয়ার লাগে, আমরা এরিয়াতে নজর দেওয়ার লাগে। ঘটনার বিষয়ে কি তার রহস্য থাকতে পারে আপনার কি মনে হয়? রহস্য ছেলেটা তো বালা পিওর ছেলে, একদম পিওর ধর্মের ছেলে। তার দুশ্মন ও যাই না কেউ মারছে না নিজের মতো হইতে পারে না, কিন্তু দোষী লাগে যে কোনো অবস্থা। এটাই আমার বাড়ি তারপরে খবর আইসে প্রায় 10 রকম বছর বই আমার কইছে তাদের খাকু দোকান বন্ধ করছো না, ওই বন্ধ করার কোন সময় গেছে গিয়া সেটা তখন পাই না। এর নাম হইল মৃণাল বর্মন। কি
কিতা হইছে ঘটনাটা জানিটা বুঝতে পারতাম না শিওর আমি কিতা হইছে মানে খাটাকাল গিয়া পাইছি আমরা কবে রবিবারে কবে থেকে মিসিং আসো বুধবার রাতের থেকে। 3 দিন ব্যাপী শনবিল উৎসবের সমাপ্তি। আসাম বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল প্রেক্ষাগৃহে সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত। 3 দিন ব্যাপী শনবিল উৎসবের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল আসাম বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল প্রেক্ষাগৃহে। ডিপার্টমেন্ট অফ পারফর্মিং আর্টসের পরিচালনায় সোমবার এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপশাস্ত্র সঙ্গীত ও তবলা সংগীত নিবেদন করেন বিশ্বভারতীর অধ্যাপিকা ডক্টর ঈশিতা চক্রবর্তী এবং অধ্যাপক সন্দীপ ঘোষ। দ্বিতীয় নিবেদনটি ছিল ভানু সিংহের পদাবলী। পরিবেশন করেন মণিপুর বিশ্ববিদ্যালয় অধীনস্থ মহাবিদ্যালয় থেকে আগত অধ্যাপিকা ডক্টর কে সুজাতা দেবী এবং বিভাগের ছাত্রীবৃন্দ। পরিচালনা এবং নৃত্য নির্মাণ করেন অধ্যাপক ডক্টর সুজিত কুমার ঘোষ। অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী রচিত ও অধ্যাপক শ্রী জগন্নাথ বর্মন সুরারোপিত শনবিল উৎসব 2024 থিম সং পরিবেশন করেন স্বয়ং সুরকার শ্রী শোভন দাসের তবলা সংগীত ও অধ্যাপক শ্রী জগন্নাথ বর্মনের গান উপস্থিত দর্শককে সুরের আবেশে ভরিয়ে তোলে। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ নিবেদনটি ছিল তবলা সংলাপ, প্রেক্ষিত মহাভারত ও নারী সম্ভ্রম। ভাবনা পরিকল্পনা এবং নির্দেশনায় ছিলেন অধ্যাপক ডক্টর পিন্টু সাহা। 9 জন মহিলা তবলা শিল্পী, নৃত্যনাট্য শিল্পী ও যন্ত্রসঙ্গীত শিল্পী সহযোগে পরিবেশিত এই অনুষ্ঠান উপস্থিত দর্শকের কাছে উচ্চ প্রশংসিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ডক্টর সুজিত কুমার ঘোষ। ধলাই পানিবড়া জিপিতে বসবাসকারী 150টি পরিবারের 1200 মানুষ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। জিপি সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। কাছাড় জেলার ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত পানিভরা গাঁও পঞ্চায়েতের 4 ও 5 নম্বর ওয়ার্ডে বসবাসকারী 150টি পরিবারে প্রায় 1200 মানুষ বিগত 10 বছর যাবৎ সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত। মঙ্গলবার এলাকার পুরুষ ও মহিলারা প্রতিবাদে নেমে জিপি সভাপতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করে বিক্ষোভ প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন স্লোগান দেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, এলাকার বেশিরভাগ মানুষই গরিব ও দিনমজুর। সরকারি সুযোগ সুবিধা প্রদানের নামে বিভিন্ন সময় লিস্ট তৈরি করা হলেও প্রকৃত হিতাধিকারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। পানিভরা জিপি সভানেত্রী কবিতা দাস সহ গোটা পঞ্চায়েত বোর্ডের সদস্যরা টাকার বিনিময়ে 4 ও 5 নম্বর ওয়ার্ডের মানুষের সাথে খেলিমেলি করছেন বলে অভিযোগ স্থানীয়দের। পঞ্চায়েত বোর্ডের ছেলেখেলার দরুন PMAY, বিশুদ্ধ পানীয় জল ও অরুণোদয় সহ বিভিন্ন সরকারি সুবিধা থেকে গ্রামের গরিব মানুষ বঞ্চিত হচ্ছেন। তাই পানিভরা গাঁও পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে এদিন প্রতিবাদে নেমে এলাকার ভুক্তভোগী জনগণ সরকারের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন। অতি সত্বর তাদের এই দাবি পূরণ করা না হলে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কট করার কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন 4 ও 5 নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী গরিব জনগণ।
জিপি প্রেসিডেন্ট হাই হাই, আমাদের জিপি প্রেসিডেন্ট হাই হাই, পানিভরা জিপি হাই হাই। ধলাই কনস্টিটিউন্সির পানিভরা জিপির আন্ডারে আমরা 4 নম্বর আর 5 নম্বর গ্রুপ বিগত এই 10 বছরে কিছু আমরা পাইলাম না, না অরুণোদয় পাইলাম, না ঘর পাইলাম, না কিছু পাইলাম। হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে আমরা এটা অনুরোধ যে আমরা এগুলা তদন্ত করে একটা সোয়ারা বিচার একটা আমরা করিয়া দিত, এটাই আমরা সবাই গরিব, এখানে কেউ ধনী পরিবারে কেউ নাই। কিছু তো একটা তো দেখা উচিত, কেন সেইগুলো দেখছে না এরা? প্রধানমন্ত্রী আবাস একটাও পাইল না। কবিতা দাস, আমাদের দাবি হইল আমরা তদন্ত চাই। 10 বছর ধরে খালি নাম লিস্ট আছে, কিন্তু ইন্দিরা আবাস দেয় না। কি কারণে দেয় না আমরা জানতাম চাই। কবিতা দাস দিয়ে তাই গেলে পরে কইব খালি এই লিস্ট আছে যখন সিরিয়াল চলক, কিন্তু ইন্দিরা আবাস তো দেয় না তারা। আমরা 4 নম্বর গ্রুপের খুব কম আছে, অনুদয় পাই না। বিভিন্ন দাবিতে করিমগঞ্জে আন্দোলনে নামল বাঙালি নবনির্মাণ সেনা। 3 দফা দাবিতে করিমগঞ্জে আন্দোলনে নামল বাঙালি নবনির্মাণ সেনা। করিমগঞ্জ শহরের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আন্দোলনে বসেন বাঙালি নবনির্মাণ সেনার সদস্যরা। তাদের 3টি দাবি হলো 27 লক্ষ বাঙালির নিষ্ক্রিয় হওয়া আধার কার্ড সময় সক্রিয় করা, অসমের সকল বাঙালিকে ভূমির পাট্টা প্রদান করা, অসমের সকল নাগরিককে বিনা শর্তে নাগরিকত্ব প্রদান করা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বাঙালি নবনির্মাণ সেনার সদস্যরা এই দাবিগুলো তুলে ধরেন। অবিলম্বে এই দাবি পূরণ না হলে সংগঠনের তরফে বৃহত্তর আন্দোলন শুরু করা হবে বলে জানান তারা। আমরা জনতার জন্য কথা বলছি। জনতা যদি আমাদের রেসপন্স করে তাহলে আমরা নিশ্চয়ই লোকসভা ইলেকশন খেলব। লোকসভা সেখানেও আমরা কিছুটা জবাব দিতে পারবো এবং আমরা কাজ করে যাব। যদি আমার তো মনে হয় না যে আসামের যে বা ফ্যাসিস্ট সরকার আছে ভারতে বা আসামে সর্বত্র, ওনারা আমাদের দাবি চট করে মানবেন সেটা আমি আশাবাদী নই। তবে আমরা এই বিষয়ে আন্দোলন চালিয়ে যাব। আমৃত্যু যতটুকু পর্যন্ত আমরা চাইছি যে আমাদের গুলি মারুক, আমাদের হেনস্থা, আমাদের প্রাণে মেনে নেই, তথাপিও আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের দিকে আন্দোলন চালানো চলছে। পূর্ব সোনাইয়ে সপ্তাহব্যাপী দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় মামলা করলেন পরিবারের লোকেরা। পূর্ব সোনাইয়ের ভাউরিকান্দি 2 খণ্ড গ্রামের হায়দারবাজারের মিজানুল হক মজুমদারের স্ত্রী রুমা বেগম মজুমদার গত 20 ফেব্রুয়ারি ভোরে ঘর থেকে নিরুদ্দেশ হন। এ নিয়ে পরিবারের লোকেরা জানান, গৃহবধূ মস্তিষ্কজনিত রোগে বেশ কয়েকদিন থেকে ভুগছেন। এরকম বার কয়েক ঘর থেকে বেরিয়ে গেলে নিজের পৈতৃক বাড়িতে পাওয়া গিয়েছে তাকে। তবে এবার দীর্ঘ 8 দিন পরও কোনো খবর পাওয়া যাচ্ছে না তার। এমত অবস্থায় পরিবারের পরিজনেরা দুশ্চিন্তায় পড়েছেন। রুমা বেগমের বাবার বাড়ি নিয়ারগ্রাম এলাকায় এ নিয়ে একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার কচুদরম থানায় দায়ের করেছেন গৃহবধূর স্বামী মিজানুল হক মজুমদার। সেদিন যে সময় 19 তারিখ আসলো, আমরা শাশুড়ি সিন্নি, তো সিন্নির দিন আমরা খুব ভালো আচরণ করছেন রয়েছে। সিন্নির সব সহযোগিতা সব খরচ হয়, করার পরে রাত হয়েছে। রাত হওয়ার পরে আমরা ঘরের মুরব্বী যে সময় আজকে শুনিয়া ওয়াজ থেকে আবার পরে 4টার সময় আসেন। আবার পরে সব মানে সবাই খান জানে খাওয়া হয়েছে। আমরা ছোটো বাচ্চাটা খুব বেশি অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পরে বাচ্চারা নিয়ে কিছু আমরা ব্যস্ত হয়ে গেছি। তারপরে একটু ঘুম এসে গেছে। ওর সময় কেন উঠছেন, উঠিয়া তারপরে বাড়িতে বার হয়েছেন। বাড়ানোর পরে কিছু মানে 1-2 ঘন্টা হইব। তারপরে নিজে উঠছে। বাচ্চারা এক্সাম আসলো, ফাইনাল এক্সাম এদিন মঙ্গলবার আসলো 30 তারিখ। তো ফাইনাল এক্সামও তারা বিদায় দিতাম, উঠিয়া তারা আমি খুঁজিয়ে পারে না। তার বাচ্চারা বললাম, বাচ্চারা খুব খুঁজেছেন, বোঝানোর পরে পাওয়া গেছে না। তারপরে বিচার মাঝে দেখা গেছে, কোনো দিকে পাওয়া গেছে না। তো তারা বাড়িতে খবর দেওয়া হয়েছে। খবর দেওয়ার পরে তারাও যখন খুঁজাইলা, জানি পরে যে সময় মিশন হয়ে গেছেন আর খুঁজে পাওয়া যায় না। তারপরে আমরা হসপিটাল থানাতে ইনফর্ম করাইলো। মেসেঞ্জারও করার পরে থানা থেকে কিছু তো খোঁজাখুঁজি চলে। তারপরে 1-2 দিন ওটা করতে করতে আজ 8 দিনও ঘুরে আসছে। 8 দিনও করার পরে এখনো খোঁজাখুঁজি চলে, কোনো দিকে পাওয়া যায় না। মাঝে মাঝে পাওয়া যায়, ওইদিকে দেখা গেছে বইয়া বাপুর একটা 3 জায়গা, ওখানে একটা মাছ হয়েছে, দেখা গেছে নিয়াগাম। তো ওই সময় যে সময় দেখা গেছে পাওয়া গেছে। তারপরে বিকাশ মাসে খুঁজাখুঁজি করছেন ওইদিকেও। আর এখনো বর্তমানে চলে বা এখনো পাওয়া যায় না। কোটি কোটি বাচ্চা নিয়েও ঘরে অবিচ্ছিন্ন নেই। এখন পর্যন্ত কোনো খবর নাই, কিতা করা যায়। আপনারা যদি সহযোগিতা করেন তার মধ্যে দিয়ে আমরা খুঁজে পেতে পারি। ভাষা শহীদদের নিয়ে পশ্চিমবঙ্গে বিশেষ নাটক প্রদর্শন করে ফিরলেন রূপমের কর্মকর্তারা। শিলচরের 11 জন ভাষা শহীদদের নিয়ে পশ্চিমবঙ্গে বিশেষ নাটক
প্রদর্শন করল শিলচরের সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা রূপম। পশ্চিমবঙ্গে নাটকটি মঞ্চস্থ করে মঙ্গলবার শিলচরে ফিরলেন রূপমের কর্মকর্তারা। এদিন শিলচর রেল স্টেশনে পৌঁছা মাত্রই রূপমের সদস্যদের সংবর্ধনা জানান রূপমের অন্যতম কর্মকর্তা রাজকুমার পাল সহ অন্যান্যরা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রূপমের কর্মকর্তা নিখিল পাল জানান, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কথা তো সবাই জানেন, কিন্তু পশ্চিমবঙ্গের বহু মানুষ বরাকের একাদশ ভাষা শহীদের কথা জানেন না। তাই পশ্চিমবঙ্গে বরাকের এই ঘটনাটি পৌঁছে দিতেই এই বিশেষ নাটকটি মঞ্চস্থ করেছেন তারা। এতে ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। অর্গানাইজেশন আমরা কলকাতা তপন থিয়েটারে শহীদ দিবস নাটকটি উপস্থাপনা করেছেন এবং যে যারা টিম ম্যানেজার আছেন এবং আমাদের জেনারেল সেক্রেটারি নিখিল পাল আছেন, উনিরা আমাদের বরাকবাসীর এবং বরাকের অনেক সম্মান অর্জন করে এসেছেন। এই নাটক দেখে প্রত্যেক দর্শকরা খুব অভিভূত হয়েছেন, আপ্লুত হয়েছেন এবং বলেছেন যে শিলচরের বরাকের সেই দুঃখ উনিরা আগে এতটুকু জানতেন না, আজকে উনিরা জানতে পারলেন। তাই আমাদের রূপমকে অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানিয়েছে সেই নাটকটা করার জন্য। অনিকের ব্যবস্থাপনায় বরাক বাংলা যে 3 দিনের নাট্যোৎসব হয়ে গেল 23, 24, 25, এতে বরাকের 3টি নাট্যদল সেখানে অংশগ্রহণ করেছে, কয়লাপুর রেস এবং বিশ্ববিনা করিমগঞ্জ এবং রূপম শিলচর। আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে পশ্চিমবঙ্গে শিলচর শহরে যে 11 জন শহীদ হয়েছে এই ব্যাপারে পশ্চিমবঙ্গের অনেকেই জানেন না। একটাই উদ্দেশ্য আমাদের ছিল যে এই নাটকটি সেখানে যদি মঞ্চস্থ আমরা করি তাহলে পশ্চিমবঙ্গের জনসাধারণ সংস্কৃতিপ্রেমী লোকেরা 11 জন শহীদের ব্যাপারে জানতে পারবে এবং সেদিনের মঞ্চেও আমি এই কথাটি বলেছি যে যত বেশি করে আমরা 21কে তো আমরা স্মরণ করি সমগ্র বিশ্বে, সেই হিসেবে কিন্তু এখানে যে শিলচর শহরে 11 জন শহীদ হয়েছেন সেই ব্যাপারে কিন্তু পশ্চিমবঙ্গের অনেকেই জানেন না। এই ব্যাপারটি আমি সেখানে তুলে ধরেছি এবং বলেছি এবছর 19শে মের দিন যেন পশ্চিমবঙ্গে আনাচে প্রত্যেকটি জায়গায় 19শে মের দিন যেন পালন করা হয় এবং নাটকটি সত্যি খুবই ভালো হয়েছে। আমি রূপমের সকল কলাকুশলীদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং 3টি নাটকই যারা বরাক থেকে গেছেন সেখানে মঞ্চস্থ করতে। পত্রিকা কর্মী ব্রজেশ্বরের দুর্ঘটনায় মৃত্যু, শোক প্রকাশ শিলচর প্রেস ক্লাবের। পত্রিকা কর্মী ব্রজেশ্বর শর্মার সড়ক দুর্ঘটনায় হৃদয় বিদারক মৃত্যুতে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঘাতক যানবাহনের জন্য একের পর এক প্রাণ অকালে ঝরে যাচ্ছে, এ নিয়ে প্রশাসনের ভূমিকায় গভীর প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে 28শে ফেব্রুয়ারি ব্রজেশ্বর শর্মা স্মরণে শিলচর প্রেস ক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। এই সভায় সকলের উপস্থিতি কামনা করা হয়েছে। প্রান্তজ্যোতি দৈনিকের কর্মী ব্রজেশ্বর শর্মার মৃত্যুতে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি। যেভাবে ঘাতক জানের আঘাতে তার এই হৃদয় বিদারক মৃত্যু ঘটল, এতে আমরা স্তম্ভিত। সরকার একের পর এক আইন প্রণয়ন করছে কিন্তু কোনো কাজের কাজ হচ্ছে না এবং বছর কয়েক ধরে এরকম ঘটনা ঘটে চলেছে। আমাদের সহকর্মী মলিন শর্মাকে ঘাতক টিপার তারাপুর পুলিশ ফাঁড়ির কাছে তাকে ধাক্কা দিয়ে প্রাণ কেড়ে নিয়েছিল, কিন্তু আজ অবধি ঘাতক টিপারকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। এই যে একটা নজিরবিহীন ব্যর্থতা, সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। আসার জন্য আহ্বান জানাচ্ছি, কারণ এই কঠিন পরিস্থিতিতে কোনো অবস্থায় যাতে অকালে আর কোনো প্রাণ ঝরে না যায়, অবশ্যই প্রশাসনকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
রাকেশ রঞ্জন দেব মেমোরিয়াল প্রাইজ মানি ইন্টার ক্লাব ভলিবল প্রতিযোগিতা শিলচর অগ্রণী খেলার মাঠে অনুষ্ঠিত। রাকেশ রঞ্জন দেব মেমোরিয়াল প্রাইজ মানি ইন্টার ক্লাব ভলিবল প্রতিযোগিতা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আজ এক সাংবাদিকের সঙ্গে কথা বলেন ডিএসের সভাপতি শিবব্রত দত্ত। তিনি বলেন, অগ্রণী খেলার মাঠে আজ সকাল 11টায় এই প্রতিযোগিতা শুরু হয়। বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এক দিবসীয় এই প্রতিযোগিতায় 12টি ক্লাব অংশগ্রহণ করে। রাকেশ রঞ্জন দেব মেমোরিয়াল প্রাইজ মানি ভলিবল টুর্নামেন্ট অগ্রণী ক্লাবের মাঠে এখানে অনুষ্ঠিত হচ্ছে। সকাল 11টার সময় খেলা শুরু হয়েছে। এটা 12 দলীয় একটা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে এখন আমরা ফাইনাল পর্যায়ে খেলা চলছে, তারপরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। ভলিবল টুর্নামেন্টটা চতুর্থবারের মতো রাকেশ রঞ্জন দেবের সুপুত্র রঞ্জিত দেব এটার স্পন্সর। ওনার আর্থিক সহায়তায় আমরা এই টুর্নামেন্টটা করছি এবং এখানে আমাদের এই টুর্নামেন্টটা ভলিবল টুর্নামেন্টটার মূল উদ্দেশ্য হলো ভলিবলকে আরও একটু প্রসার করা। আমাদের এই অঞ্চলে শহরে খুব কমই খেলা হয় ভলিবল। গ্রামাঞ্চলে আমরা দেখেছি ভলিবলের খেলা খুব হয়। তো আমরা শহরে এই টুর্নামেন্টটা করে শহরের ছেলেরা যাতে এখানে উৎসাহ পায়, এটা উৎসাহ প্রদানের জন্য এই টুর্নামেন্টটা আমরা প্রতি বছর আয়োজন করে থাকি জেলা ক্রীড়া। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। 2026 সালের মধ্যে আসাম কংগ্রেসে রকিবুল রেকিবউদ্দিন, জাকির হোসেন, নুরুল হুদারাই থাকবেন, কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্তের। নদী ভাঙনের কবলে লক্ষ্মীপুর লাবকপাড়ের 1339 নম্বর এলপি স্কুল, ক্ষোভ অভিভাবক মহলের। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবার হাল ফেরানো সহ রোগী হয়রানির বিরুদ্ধে এসইউসিআইয়ের বিক্ষোভ সমাবেশ। বহির্রাজ্য থেকে পালিয়ে আসা প্রতারণার শিকার যুবতীদের বয়ান রেকর্ড করল পুলিশ। অভিযোগের আঙুল ভেলুয়ার ফ্যাবটেক্স প্রাইভেট লিমিটেড নামে প্লেসমেন্ট সেন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে। সারা আসাম প্রাথমিক শিক্ষক সংস্থা ও জেলা কর্মচারী পরিষদের উদ্যোগে মুখ্যমন্ত্রী লোকসভা আরোগ্য যোজনার অনলাইন রেজিস্ট্রেশনের কর্মশালা শিবিরের আয়োজন। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। নমস্কার।